সেখানে দেখি হয়েছে কি। আহো নানি আহো। কি রে নাতি, তুই না কইলে এই জায়গায় নাচ গান অভিনয় সব দেখায়? কি রে এই জায়গা দিয়ে কিছুই দেখাইতেছে না? এত ব্যস্ত হইতেছে কেন নানি? একের পর এক মজার মজার জিনিস দেখবা। এত ধৈর্য ধরতে মন চাইতেছে না। কি দেখাবি জলদি দেখা। নানি এটা হলো শাপলা শালুক অনুষ্ঠান, তুমি কি দেখতে চাও কও? তা গান দেখা। দেখো তাইলে। যত নাটিকাই দেখি পোলা পাইনা নাটিকাই সেরা। তাহলে দেখো নানি, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এত গরম, জিরালই সারাদিন গাছ কাটি, 3 বেলা খাওয়ান জোড়ে না, চাওয়াল পাওয়ালের মুখে খাবার তুলবার পারি না। ও বেলা হয়ে গেল, যাই তো গাছ কাটি রাখি। ও এই গাছটা বড় আজকে, আজকে এটা কাটুন, দাঁড়া। আরে রেমতি মিয়া, করো কি? দেখতাছেন না আপা, গাছ কাটতাছি। হ্যাঁ, কিন্তু কেন গাছ কাটতাছ? গাছ না কাটলে আমরা খামোটা কি? তুমি কি জানো না গাছ আমাদের কত উপকারে আসে? হেইটা তো আমি জানি না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ওইনি তোমাকে যে কাজটা দিয়েছিলাম করেছো? ওই তো বাগান করার কাজটা। হ্যাঁ হ্যাঁ, আমরা মোট অনেকগুলো গাছই লাগিয়ে ফেলেছি। আমার বন্ধুরা আরো কয়েকটা চারা নিয়ে আসছে, সেগুলো লাগিয়ে ফেললেই আমাদের বাগান করার কাজটা কমপ্লিট হয়ে যাবে। খুব দ্রুত করে ফেলবে। আর ম্যাডাম আরেকটা কথা জানেন কি? আমাদের আবুল মেম্বার মোট 200 গাছের চারা দিয়েছে, যেগুলো আমরা রাস্তার 2 পাশে লাগাতে যাচ্ছি। বাহ, এটা তো খুবই ভালো কথা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমরা এই গাছগুলো স্কুলের আঙিনায় লাগাতে
চাই। বাহ, খুবই ভালো কথা, দ্রুত লাগিয়ে ফেলবে। আচ্ছা, তোমরা কি জানো গাছ আমাদের কি কি কাজে আসে? গাছ আমাদের ফুল দেয়, গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের কাঠ দেয়, গাছ আমাদের ছায়া দেয়, ঠিক। আর কি কি কাজে আসে? গাছ আমাদের অক্সিজেন দেয়। একদম ঠিক বলেছো, গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। তাহলে বলো তো আমরা কি নিয়ে বেঁচে থাকি? অক্সিজেন। ঠিক বলেছো। আর এই যে মতি মিয়া, তুমি যে শ্বাস নিচ্ছ, তুমি কি জানো এই শ্বাস কোথা থেকে পাচ্ছো? হে, এটা তো আমি জানি না। এই শ্বাস গাছ থেকে পাচ্ছো, বুঝছো? ও, এখন বুঝলাম, আগে বুঝতাম না। গাছ হলো আমাদের পরম বন্ধু। বাজান এই লো খাও। ও, খাওয়ানো হয়েছো, দাও দাও দাও। এই যে রনি, তোমাকে যে কাজটা দিয়েছিলাম করেছো? হাফা আমগো বাড়িতে 20টা গাছের চারা লাগাইছি। বাহ। আর এই যে এখানে তোমার বাবা প্রতিনিয়ত গাছ কেটেই চলেছেন। তাতে কি হইছে? আমগো বাড়িতে আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ আর মেলা গাছ আছে। বাহ, এইসব গাছ কে লাগিয়েছেন? আমগো দাদা লাগাইছে। হ, আমার বাপে লাগাইছে। তোমার বাবা কি কোনো গাছ লাগিয়েছেন? তা তো কইতে রুম না। তুমি কি জানো না মতি মিয়া, একটি গাছ কাটলে 2টো গাছ লাগাতে হয়, বুঝেছো? জি মিস। আর এখনই হলো গাছ লাগাবার সঠিক সময়, কারণ এখন বর্ষাকাল। চলো আমরা সকলে একসাথে বলি, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী ডক্টর অনুপম কুমার পাল। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, ঠিক ওইরকম করে ভালো আছি। আর ভালো থাকার আরেকটা কারণ শাপলা শালুক। ছোটবেলা থেকেই শাপলা শালুকের সাথে সাথে আমার বয়স বেড়েছে, বা আমার বয়সের সাথে শাপলা শালুক বেড়েছে, এবং সেই জন্য আজকে একটু বেশি স্নায়ুর চাপে ভুগছি যে যেই অনুষ্ঠানটা ছোটবেলা থেকে দেখেছি, আজকে আমি প্রথমবারের মতো এই মঞ্চ এবং তোমাদের সাথে। শাপলা শালুক অনুষ্ঠানে কি এই প্রথমবার আসা? হ্যাঁ, এই প্রথমবার এসেছি, কিন্তু ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল অনেক আগে, যখন ছোট ছিলাম, যে আহা কবে গাইতে পারবো, আমি তো শুধু গানটাই করি, কবে গাইবো। কিন্তু থাকতাম তো একেবারে মফস্বলে, শুধু আমাদের কবি কাজলি আপার নাম শুনতাম যে উনি কর্ণধার এটার, বা উনি এটার পিছনের কারিগর। তো ভাবতাম যে ওনার সাথে কিভাবে কখন পরিচয় হবে, কিন্তু পরিচয় বেশ আগেই হয়েছে, কিন্তু আজকে প্রথম এসেছি এই অনুষ্ঠানে। আপনি কোথায় পড়াশোনা করেছেন? স্বপ্ন ছিল শান্তিনিকেতন পড়ার, গেছিলাম, তারপরে শুরু হলো ওখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তারপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সঙ্গীতে পড়াশোনা, রবীন্দ্রনাথের গানে পড়াশোনা করেছি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এখনও স্মৃতিতে খুব সবসময় ভাসে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, বিশ্বভারতী মানে শান্তিনিকেতন। আচ্ছা, আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন? ছোটবেলা থেকেই গানটাতে আসলে আমার প্রথম প্রায়োরিটি ছিল, যে আমি পড়াশোনায় অত ভালো ছিলাম না, সবসময় পড়ার টেবিলেও হয়তো বা তাল দিয়েছি, কিংবা আমাদের গ্রামে যে কীর্তনগুলো হতো সেখানেও মানে মন্দিরা বাজিয়েছি, যখনই যেখানে গেছি হাত আমার চলতো তালে বা, এবং গুনগুন করতাম। সেই থেকেই মনে হয় যে পড়াশোনার প্রতি অতটা কেন জানি না আমার আকর্ষণটা ছিল না, তবু অত খারাপ স্টুডেন্ট ছিলাম না। তখন থেকে আমার বাড়ির সবাইও চাইতো যে ঠিক আছে গানে পড়াশোনা করো। তারপরে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমি বিশ্বভারতীতে যাই, ওখান থেকে রবীন্দ্রভারতী আর রবীন্দ্রনাথের গানেই পড়াশোনা করেছি আমি। আচ্ছা, সঙ্গীত জগতে আসার পেছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল? প্রথমে আমার মা, তারপরে আশেপাশের আমার মানে পারিপার্শ্বিক বা আমাদের সামাজিক সাংস্কৃতিক যে আবহ ছিল ওই সময়কার, সবচেয়ে বড় মানে অবদান। কারণ আমি মানে বলে না যে দুপা ফেলিয়েই তো ঘর থেকে বেরিয়ে আমি দেখেছি আশেপাশে হয়তো বা কেউ না কেউ এটা করছে, কেউ ওটা করছে, কেউ আঁকছে। আগে তো আসলে সামাজিক সাংস্কৃতিক অনেক সংগঠন ছিল, এখন তো আমার সোশ্যাল মিডিয়া আমাদেরকে কেড়ে নিয়েছে। তখন এগুলো থেকে অনুপ্রেরণা পেয়েছি। আর বাড়িতে তো মায়ের শাসন ছিল যে না পড়ার আগে রেওয়াজ করতে হবে, দিদি ছিল, দাদা, বাবা সবাই মিলে আসলে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। আপনি তো রেডিও টেলিভিশন মঞ্চে গান করেন, প্রথম কোথায় গান করেন? আমি বলবো মঞ্চে গাইতে গাইতে নিজের মানে যে স্নায়ুর চাপটা ছিল সেটা একটু একটু করে কাটলো। তারপরে স্কুলে যখন পড়ি তখন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আমি গান করি ছোটদের অনুষ্ঠানে। তার অনেক পরে তারপরে তো পড়তে চলে যাই, কারণ আমাদের একটা সমস্যা আছে যেটা যে ছোটদের অনুষ্ঠান হয় যখন বয়স 8-10 এরকম থাকে, তার পরবর্তীতে রেডিও বা টেলিভিশনে তো অডিশন দিয়ে ঢুকতে হয়, সেই বয়সটাতে আসলে একটা বড় গ্যাপ ছিল।
অনেক পরে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত হয়েছি আমি আর কি। তার মানে আপনি সিলেট বেতারে প্রথম গান করেছেন ছোটদের নিয়ে? হ্যাঁ, আরেকটা সুবিধা ছিল আমার পক্ষে যে মেয়ে তোমরা তো বেশি গান টান করো, নাচ করো, অনেক কিছুতেই তোমরা। ছোটবেলায় তো ছেলেরা গান করবে বা এটা করবে খুব একটা উৎসাহ ওরকম আশেপাশ থেকে পেতাম না, কিন্তু মেয়েদের সংখ্যা এত বেশি ছিল আর ছেলেদের সংখ্যা কম ছিল বলে ওই আমি সব জায়গায় চান্স পেতাম। ওইভাবেই কিন্তু সিলেট বেতারে মানে ছেলে বেশি নাই বলে আমি অত বেশি গাইতে পারতাম না, কারণ মফস্বলে দেখো যে আমার বাড়ি মৌলভীবাজারে, আমরা ওই রকম ঠিক মানে গান শেখার মানে সংগঠন করেছি, কিন্তু গান পারফেক্টলি শেখার সুযোগ হয়ে ওঠেনি। ওই যেটুকুন গাইতাম আশেপাশ থেকে কেউ কারেকশন করে দেওয়ারও ওইরকম কেউ ছিলেন। এখন তো তোমরা সোশ্যাল মিডিয়াতে যে কোনো গান যে কোনো সময় কারেকশন করতে পারো, 100 জনে শুনতে পারো, তাই না? তো ওইভাবেই বলে না যে অবোধ আমি ছিলাম বলে যেমন খুশি এলাম চলে, সেইভাবেই কিন্তু আমি বেতারে গান করতে গেছি। আর আমাদের তো উচ্চারণের একটা ব্যারিয়ার ছিল সিলেটিদের, হ্যাঁ, তো সেগুলো কাটিয়ে ওঠে বেতারে করতে হয়েছে গান। শাপলা শালুক অনুষ্ঠান কি দেখা হয়? আগে তো ছোটবেলায় এই অনুষ্ঠানটাই দেখতাম, বললাম তো যে আমি বেড়েই উঠেছি শাপলা শালুকের সাথে, এখনো দেখি। এখন মনে হয় ওই সময় যদি ঢাকায় থাকতে পারতাম তাহলে তো আমিও একজন তোমাদের মতো নাচ করতাম, গাইতাম, এরকম। আচ্ছা, শাপলা শালুক অনুষ্ঠানে আর কি কি সংযোজন করলে আপনার কাছে মনে হয় যে অনুষ্ঠানটি আরো জনপ্রিয়তা পাবে? আমার মনে হয় এর চেয়ে বেশি জনপ্রিয়তা দরকার নাই, তো ওটা আর্কাইভ ভ্যালু আছে এই অনুষ্ঠানের। যা যা এখানে হয় এক অনুষ্ঠানে তো সবকিছু দেওয়া সম্ভব না, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্ট থাকে, সেই যে অনুযায়ী যারা পেছনের কারিগর তারা কম মেধা নিয়ে অনুষ্ঠান তৈরি করেননি। এই মানে হাঁটি হাঁটি পাপা করে আমার মনে হয় প্রায় 30 বছরের কাছাকাছি অনুষ্ঠানটা ভালো না হলে, জনপ্রিয় না হলে এটা টিকতো না, কবে চলে যেত। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা গত 15 জুলাই 28 বছর পেরিয়ে 29 বছরে পদার্পণ করেছে। তো এই সম্পর্কে আপনার মতামত কি? আমি খুব ছোট করে বলতে পারতাম না, কিন্তু বলতে হবে যেহেতু এই সময়টা আমাদের স্বল্প, এটা অনেক বড় কিছু। এটা এটিএন পরিবারের সাথে যারা আছেন বা আমরা দর্শক শ্রোতাদের কথা বলবো যে তাদের কাছে না অনেক বড় প্রাপ্তি। কটা চ্যানেল কদিন টিকে থাকে, তারপরে এই অনুষ্ঠানটার কথা বলবো। অনেক অনুষ্ঠান আছে, শুধু তো বাংলাদেশে না, ভিউয়ার্সগুলো সারা বিশ্বে এমনভাবে ছড়িয়েছে, মিডল ইস্টে ওনারা কিন্তু এটিএন বাংলার উপরে ডিপেন্ডেন্ট। কিংবা আমি ইউরোপে যাব, আমেরিকাতে যাই, আমার আত্মীয় স্বজন যারা আছেন, সিলেটিদের তো প্রচুর আছে এরকম, তো সবাই কিন্তু এটিএন বাংলা এরকম একটা রব আছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য, এবং যারা কর্ণধার যারা আছেন বা এটা কলাকুশলী যারা আছেন তারাও অনেক বছর ধরে, যতদূর শুনেছি আমাদের কবি কাজলি আপারাও যেভাবে এটার সাথে মানে মিশে গেছেন আর কি, এই প্রাপ্তিটা আমার মনে হয় সবার হয় না, এবং সব চ্যানেল এগুলো উতরে উঠতে পারে না। হ্যাঁ, তো এই জন্য বলবো যে এটা অনেক বড় একটা মাইল ফলক এটিএন বাংলার এই পথ চলা। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে এই যে শাপলা শালুক যেখানে জন্মে, নিশ্চয়ই সেখানে পানি থাকে বলেই তো শাপলা শালুক থাকে, ওরকম শুকনো জায়গায় তো হয় না। তো আমি এটা বলবো যে এই অনুষ্ঠানটা যেভাবে পানির মধ্যে শাপলা শালুক যেভাবে বেড়ে ওঠে, সেরকম নিশ্চয়ই এটিএন বাংলা এটাকে পৃষ্ঠপোষকতা করে যাবেন অনেক দিন ধরে। এখন যারা ছোট তারা আমার জায়গায় বসেও দেখবে শাপলা শালুক আছে, ঠিক আছে, এটা আমার ইচ্ছে এবং আমি সেটা প্রার্থনা করি, বা আমি বলবো যে সেটা আমাদের আশা আকাঙ্ক্ষা। আপনি তো সঙ্গীত শিল্পী, শাপলা শালুকের বন্ধুদের আজ আপনি নিশ্চয়ই গান গেয়ে শোনাবেন, কোন গানটি শোনাবেন? ভিড় করছে মনের মধ্যে অনেক গান, কিন্তু রবীন্দ্রনাথকে আশ্রয় করে একটা গান খুব শোনাতে ইচ্ছে করছে, যেটা শিখেছিলাম ছোটবেলায়, কিন্তু মনে হলো যে এই গানটা একেবারে আমৃত্যু গানটা গাওয়া যাবে। আশা জাগানিয়া উদ্দীপনার গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বন্ধুরা চলো শুনি ডক্টর অনুপম কুমার পালের কণ্ঠে গান। অনুপম কুমার পালের কণ্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে গানটি আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি জানি দূরের বন্ধুরা তোমাদেরও ভালো লেগেছে। আপনার জন্য রয়েছে শাপলা শালুকের পক্ষ থেকে ছোট্ট উপহার। আমি আনন্দিত, অভিভূত, আমি কৃতজ্ঞ এটিএন বাংলার কাছে। আবার দেখা হবে অন্য কোনো সময় এই মঞ্চে আপনাদের সবাইকে নিয়ে।
ভালো লাগতাছে। এইবার কি দেখাবি? নানি এখন একটা নাচ দেখো। বাচ্চা পোলা পাইনগুলো তো দি ভালোই মজা দিবার পারে। আহারে নাতনি অনেক মজা পাইছি। আবার কবে আনবি? আবার যেদিন আহম সেদিন তোমারে লো আহম। এখন চলো। শাপলা শালুক এক গানের পাখির বন।